সবাইকে শুভেচ্ছা। আজকে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসায় কিভাবে সমাধানের বিষয়টি তৈরি করা হচ্ছে, সেটিই ছিল প্রশ্ন। এবং সরকারের দিক থেকে যে রেসপন্সটি করা হয়েছিল, শেখ হাসিনা সরকার এটির কিন্তু আইনগতভাবে, কারণ সরকারের সিদ্ধান্তই ছিল, সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধেই এই কোটা ইস্যুটি অ্যাড্রেস করা হয়েছে। তো সরকার কিন্তু আইনগতভাবে স্বাভাবিকভাবেই যখন একটি বিষয় বিচারাধীন থাকে, সে বিষয়ে সরকার কিভাবে হস্তক্ষেপ করবে, কিভাবে এই বিষয়টি সমাধান করবে, সরকার অবশ্যই আইনগত যে নিয়ম-কানুন রয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা রয়েছে, প্রকৃষ্ট যে পন্থাটি রয়েছে, সে আলোকেই সমাধানটি করার চেষ্টা করবে এবং সেই আলোকেই কিন্তু অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য তারা কিন্তু বারবার এই অপরাজনীতি, এই এক ধরনের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এক ধরনের মৃত্যুর ঘটনা ঘটানো, সে ব্যাপারে কিন্তু তারা সব ধরনের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছিল। যখন ১৬ জুলাই শেষ করে ১৭ জুলাইয়ের ১ম প্রহরে যখন কিছুক্ষণ পরেই সিন্ডিকেট মিটিং এর মাধ্যমে ইতিমধ্যে ইউজিসির সিদ্ধান্ত হয়েছে, সিন্ডিকেট মিটিং এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করা হবে সকাল ১১টায়। তখনও কিন্তু তারা ভোর রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে তারা অস্ত্র-শস্ত্র নিয়ে বিভিন্ন প্রশিক্ষিত বিশেষ করে মৌলবাদী সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত ক্যাডারদের নিয়ে, বহিরাগতদের নিয়ে তারা এক ধরনের আবাসিক হলগুলোতে তারা এক ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে। আপনারা জানেন যে পরবর্তীতে আমরা বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার আমরা বিভিন্ন আলোচনায় আমরা যেটি সে সময় আমরা জেনেছি যে বিশেষ করে তাদের যে কিলিং মিশন সেটি যেন বাস্তবায়িত না হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটি নিশ্চিত করার জন্য কিন্তু যেহেতু কিছুক্ষণ পরে সিন্ডিকেটের মাধ্যমে হলগুলো, আবাসিক হলগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিতেই যাচ্ছে, কোনো অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা নতুন করে যেন না ঘটে এবং একই সঙ্গে ইউজিসির যে প্রজ্ঞাপন সেটি যেন বহাল থাকে, সেই লক্ষ্যেই কিন্তু সেদিনও আমরা সহিংসতা এড়ানোর জন্য এই আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আমরা ভূমিকা পালন করার চেষ্টা করেছি এবং সেটিকেও রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। সেটিকে এক ধরনের বিজয় পরাজয় এই ধরনের একটি রূপক দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেদিনই বিশেষ করে ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে একই সঙ্গে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই ১,০০০-এর মতো বিশেষ করে ছাত্রলীগের কর্মীরা, সাধারণ শিক্ষার্থীদের রুমগুলো কিভাবে ভাঙচুর করা হয়েছে, মেয়েদের কিভাবে লাঞ্ছিত করা হয়েছে, সার্টিফিকেট কিভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই ধরনের ভীতিকর এবং ৩ তলা, ৪ তলা, ৫ তলা থেকে শিক্ষার্থীদের কিভাবে ফেলে দেওয়া হয়েছে, সেটি চট্টগ্রামে হোক, সেটি ঢাকায় হোক, সেই প্রেক্ষাপটটি কিন্তু আমরা জানি। এভাবেই এই ঘটনা প্রবাহটি তৈরি করার চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে ১৭ জুলাই থেকে পরবর্তীতে এটিকে কিভাবে সহিংসতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। বিশেষ করে আমরা আজকে ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে তাদের আজকে আমাদের বক্তব্য, আমাদের বিবৃতি কিংবা আমাদের আলাপ আলোচনা সেটি নয়, তাদের নিজস্ব অবস্থান থেকে যদি আমরা দেখি যে তারা এই আন্দোলনকে সহিংস করাই যে তাদের মূল লক্ষ্য ছিল, সেটি কিন্তু তারা বলেছে, সেটি তারা সশস্ত্র বিপ্লবের জন্য তারা প্রস্তুত ছিল, তারা এক ধরনের সহিংসতার জন্য তারা প্রস্তুত ছিল, সেটি তারা কিন্তু আজকে প্রকাশ্যেই বলছে এবং একই সঙ্গে যে বাংলাদেশের বেশিরভাগ থানায় যে লুট করা হয়েছে, অস্ত্র লুট করা হয়েছে, এটির পেছনে কিন্তু মূল লক্ষ্যটি ছিল এক ধরনের এই পরিবেশ পরিস্থিতি তৈরি করে, জবরদখল করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পথটি যেন নিরাপদ থাকে, নিশ্চিত থাকে, সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করেছে এবং শিক্ষার্থীদের যে মৃত্যুগুলো, এই মৃত্যুগুলোর ঘটনাগুলো এমনভাবে তারা ঘটিয়েছে যেটির দায় সরকারের উপর চাপিয়ে দেওয়ার তারা চেষ্টা করেছে এবং এটিই ছিল তাদের মূল লক্ষ্য এবং এটির প্রমাণ আমরা পরবর্তীতেও দেখি যখন ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে কারাগার থেকে শীর্ষ সন্ত্রাসীদের যখন মুক্তি দেওয়া হয়, কারাগার থেকে শীর্ষ সন্ত্রাসীদের কেন মুক্তি দেওয়া হয়েছিল, এটি যখন এই প্রশ্নটি যখন সামনে আসে, তো এটিতে স্বাভাবিকভাবে তাদের মুক্তি দেওয়ার কোনো কারণ ছিল না, বরং এই বিশেষ করে এই জুলাই আগস্টের ঘটনার প্রেক্ষাপটে তারা যেন তাদের ভূমিকাটি পালন করার চেষ্টা করতে পারে, বিশেষ করে সহিংসতামূলক ঘটনাগুলো ঘটানো, সেন্সিটিভ কিলিং এর কেসগুলো তৈরি করা, সেটি নারী হোক, শিশু হোক, শিক্ষার্থী, মৃত্যুর ঘটনাগুলো ঘটিয়ে এক ধরনের পরিবেশ তৈরি করা, যেটি এই অবৈধ সরকারের প্রধান মহাজন ডক্টর ইউনূসের ভাষায় ম্যাটিকুলাস ডিজাইন করা, সেটি কিন্তু তারা তৈরি করেছে এবং তারা বলছে যে এই আগুনের ঘটনা না ঘটলে, সহিংসতার ঘটনা না ঘটলে এই আন্দোলন কিন্তু সফল হতো না। সেটি কিন্তু তাদের স্বীকারোক্তির মাধ্যমে আমরা এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি এবং যে ধরনের অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে,
যেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের কেউ ব্যবহার করতো না, সে ধরনের অস্ত্রের ব্যবহার, এবং যেখান থেকে তারা শিক্ষার্থীরা মিছিল করছে কোটা সংস্কারের দাবিতে কিংবা ইস্যুভিত্তিক আন্দোলনে, সেইখান থেকেই কিন্তু শিক্ষার্থীদের মৃত্যু হচ্ছে, যেখানে হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা অন্য কারো উপস্থিতি ছিল না। এবং ছাদে হোক, সেটি বারান্দায় হোক, দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের, শিশুদের, নারীদের কিভাবে হত্যা করা হয়েছে, সেটি কিন্তু পরবর্তীতে অনেক ধরনের ভিডিও, অনেক ধরনের ডকুমেন্টেশন আমরা আমাদের কাছে, এবং এই অবৈধ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তার নিজের জবানিতেও কিন্তু আমরা দেখেছি যে এই, এবং যেই বক্তব্য দেওয়ার কারণে পরবর্তীতে তাকে সেখান থেকেও সরিয়ে নিয়ে অন্যখানে পদায়িত করার ঘটনা আমরা দেখেছি। এবং সবচেয়ে বড় দালিলিক প্রমাণ হচ্ছে, আপনারা জানেন যে ইনডেমনিটি, এই আন্দোলন চলাকালীন সময়ে যারা সহিংসতার ঘটনা ঘটিয়েছে তাদেরকে, বিশেষ করে যারা এই প্ল্যাটফর্মটির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, এই তথাকথিত আন্দোলনের প্ল্যাটফর্মের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, তাদেরকে কোনো বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা যাবে না, তাদেরকে কোনো আইনগত প্রশ্নের মুখোমুখি করা যাবে না, তাদেরকে বিষয়ে কোনো তদন্ত করা যাবে না, তাদের বিষয়ে কোনো মামলা গ্রহণ করা যাবে না। এ ধরনের যে ইনডেমনিটি, এটি কিন্তু সরকারের এক ধরনের অফিসিয়াল ডিক্লারেশন, যে যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে তারাই যে সরকার গঠন করেছে। এবং এটি তো তারা তো এটি যদি বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করতেই চাইতো, এটি যদি সঠিক তদন্তই তারা চাইতো, যেটি শেখ হাসিনা সরকার সূচনা করেছিল, যে সহিংসতার ঘটনার সঙ্গে যারা জড়িত সবাইকে বিচারিক প্রক্রিয়া আওতায় নিয়ে আসতে হবে। সরকারের দৃঢ় মনোবল, সৎ এবং আন্তরিক মনোবল ছিল বলেই তো সেটি জাতিসংঘের উন্মুক্ত তদন্তের আহ্বান জানানো হয়েছিল, নিরপেক্ষ বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এবং যে ধরনের জঙ্গিবাদী কায়দায়, সন্ত্রাসবাদী কায়দায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আক্রমণ করা হয়েছে, আজকে সিভিল ওয়ার্ডেও কিংবা যে ধরনের সহিংসতামূলক ঘটনা পৃথিবীর বিভিন্ন খানে যেখানে ঘটছে, সেখানেও কিন্তু যতজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে হত্যাকাণ্ডের শিকার না হতে হয়, তার চেয়ে বেশি আজকে বাংলাদেশের এই জুলাই আগস্ট প্রেক্ষাপটে কিন্তু ঘটেছে। তো এটি প্রমাণ করে যে এক ধরনের সহিংস কায়দা, এক ধরনের জঙ্গিবাদী কায়দায়, এবং শিক্ষার্থীদের লাশ ফেলে সেই শিক্ষার্থীদের লাশের উপর ভর করেই তার দায় অন্যদের উপর চাপিয়ে দিয়ে এবং মানুষকে বিভ্রান্ত করে আন্দোলনকে সফল করাটাই ছিল তাদের মূল লক্ষ্য। এবং সেটি করার জন্যই তারা এই সমস্ত প্রেক্ষাপটগুলোর তারা সূচনা করেছিল। এবং সেটি 17 জুলাই, সেটি 11 জুলাই, সেটি 5 আগস্ট, এই সমস্ত ঘটনার প্রেক্ষাপট যে এটিই ছিল, তার কিন্তু প্রমাণ আজকে বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের ছাত্র সমাজের কাছে ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গেছে। আজকে বাংলাদেশের যে বাস্তবতা বর্তমানে বিরাজ করছে, এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের যে প্রশ্নগুলো রয়েছে, উদ্বেগগুলো রয়েছে, সংশয়গুলো রয়েছে, প্রশ্নগুলো রয়েছে, এগুলো তুলে ধরার জন্যই আমরা আজকে এই কথাগুলো বলার চেষ্টা করছি। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের যে প্রশ্নটি অনেক সময় আসছে, যে আমাদের আত্ম উপলব্ধি, আমাদের ভুলভ্রান্তি, ছাত্র সংগঠন হিসেবে আমাদের সীমাবদ্ধতা, ত্রুটি বিচ্যুতি, এটি নিয়েও এক ধরনের ডিসকাশন রয়েছে। তো আমরা বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা কি ছিল না ছিল, এটি আমরা অবশ্যই শিক্ষার্থীরাই মূল্যায়ন করবে। আমরা ইতিমধ্যে সেই প্রেক্ষাপটটি আমরা বর্ণনা করেছি, যে আমরা কোটা সংস্কার আন্দোলনকে আমরা কিভাবে অ্যাড্রেস করার চেষ্টা করেছি, আমরা কিভাবে ভূমিকা পালন করার চেষ্টা করেছি, আমরা কি কি ধরনের ইনিশিয়েটিভ নিয়েছি, আমরা কিভাবে শিক্ষার্থীদেরকে ইনভলভ করার চেষ্টা করেছি, এবং আমাদের অ্যাডভোকেসিটি কি ছিল, এবং সহিংসতা এড়ানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগ কি কি পদক্ষেপ গ্রহণ করেছে, যতটুকু সম্ভব আমি এখানে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তারপরও আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমরা আজকে বাংলাদেশের গণতন্ত্রকে কুক্ষিগত করা হয়েছে, গণতন্ত্র অবরুদ্ধ হয়েছে, আমাদের সাংবিধানিক ধারাবাহিকতাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এবং মুক্তিযুদ্ধকে প্রতিস্থাপিত করার প্রচেষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, ভূমিকা, লড়াই, সংগ্রামকে আজকে এক ধরনের রাষ্ট্রীয়ভাবে ঢেকে দেওয়ার প্রচেষ্টা, এবং পরবর্তী বাংলাদেশের মানুষের সামাজিক সাংস্কৃতিক যে স্বাধীনতা রয়েছে, স্বকীয়তা রয়েছে, সেটিকে আক্রমণ করা, সেটি ভাস্কর্যের উপর আঘাত করার মাধ্যমে হোক, সাংস্কৃতিক পরিচয়কে আঘাত করার মাধ্যমে হোক, অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ মূল্যবোধকে আঘাত করার মাধ্যমে হোক, আমাদের যারা বিভিন্ন ধরনের আদিবাসী জনগোষ্ঠী হোক, অপরাপর ধর্মাবলম্বী যারা রয়েছে, তাদের উপর আক্রমণ করার মাধ্যমে সেটি কিন্তু তারা চরিতার্থ করার চেষ্টা করেছে। এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে এবং এই ছাত্র রাজনীতির কর্মী হিসেবে আমরা একটি কথা সুস্পষ্ট হয়ে বলতে চাই, বাংলাদেশ ছাত্রলীগের কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা শিক্ষার্থীরাই মূল্যায়ন করবে, এবং সেই সঠিক মূল্যায়নের আলোকেই বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে তাদের পর্যালোচনা
তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। যতই প্রোপাগান্ডা পরিচালিত হোক, সামাজিক যোগাযোগ মাধ্যমে যতই স্পন্সরড তথ্য সন্ত্রাস পরিচালিত করা হোক, এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যতই এক ধরনের ভিন্ন ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করা হোক না কেন, বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে, আস্থা রয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা, তাদের দক্ষতা, তাদের প্রজ্ঞা, তাদের বিবেচনাবোধের প্রতি আমাদের পরম শ্রদ্ধা রয়েছে এবং সেটির আলোকে আমরা বিশ্বাস করি যে